আচ্ছা, ধরুন বাজার থেকে যখন কোনো নতুন স্মার্টফোন বা অত্যাধুনিক কোনো গ্যাজেট কেনা হয়। হুম, হ্যাঁ, বাক্সের ভেতরে একটা ম্যানুয়াল থাকে। একদম তাই, অত্যন্ত পরিপাটি করে রাখা একটা ইউজার ম্যানুয়াল বা নির্দেশিকা। বিষয়টা কিন্তু ভীষণ গোছানো, তাই না? হ্যাঁ, মানে কোন বোতাম চাপলে যন্ত্রটা চালু হবে বা ব্যাটারি শেষ হলে কোথায় চার্জ দিতে হবে, ঠিক। এমনকি স্ক্রিন আটকে গেলে কিভাবে রিস্টার্ট করতে হবে, সব একেবারে ছকে বাঁধা থাকে। আর এই সুনির্দিষ্ট নিয়মাবলী মানুষের মনে কেমন যেন এক ধরনের অদ্ভুত স্বস্তি দেয়। তা তো বটেই। একটা নির্ভরতা থাকে যে নির্দেশিকা মেনে চললে অন্তত ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মানুষের নিজস্ব অস্তিত্ব বা ধরুন জীবনের গূঢ় উদ্দেশ্য, মনস্তত্ত্ব, এই অসীম জটিল বিষয়গুলোর দিনে তাকালে মনে হয় যেন জন্মের সময় সেই ইউজার ম্যানুয়ালের পাতাগুলোকেও ইচ্ছে করে ছিঁড়ে নিয়েছে। হা হা হা, ঠিক তাই। চারপাশটা ভীষণ অস্পষ্ট। কি করতে হবে, কেন করতে হবে, তার কোনো স্পষ্ট লিখিত নিয়ম আসলে কোথাও নেই। আর এই ম্যানুয়াল না থাকার যে চিরন্তন আতঙ্ক, সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। একদম। আজকের এই ডিপ ডাইভে আমরা কে আমি শিরোনামের একটি অত্যন্ত গভীর এবং আত্মবিশ্লেষণমূলক কবিতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা পড়ে পাওয়া জীবন থেকে শুরু করে কিভাবে মানুষ শেষ পর্যন্ত মহাশক্তিশালী সময়ের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আমরা সেই দার্শনিক যাত্রাপথটাই ধাপে ধাপে তলিয়ে দেখব। এই উৎসটি কিন্তু মানবজীবনে চিরাচরিত কোনো মহৎ বা রোম্যান্টিক আখ্যান তৈরি করে না। না, একেবারেই না। যুগ যুগ ধরে সভ্যতা মানুষকে যে সৃষ্টির সেরা জীব হওয়ার তকমা দিয়ে এসেছে, এই কবিতা সেই ধারণার মূলেই যেন আঘাত করে। বাবা, বেশ কড়া কথা। আসলেই মানুষের অস্তিত্বের চরম অসহায়তা, জীবনের অন্তহীন উদ্দেশ্যহীনতা আর মহাকালের কাছে মানুষের যে নিতান্তই ক্ষুদ্র অবস্থান, সেটাই খুব নগ্নভাবে ফুটে উঠেছে এখানে। মানে মানব জন্মকে মহিমান্বিত করার বদলে এটা আয়নার মতো মানুষের সামনে তার নিজের দুর্বলতাকে দাঁড় করিয়ে দিচ্ছে। ঠিক তাই। একেবারে শুরুতেই কিন্তু সেই ধাক্কাটা দেয়া হয়েছে। জীবনকে বর্ণনা করা হচ্ছে পড়ে পাওয়া 14 আনার মতো বলে। পড়ে পাওয়া 14 আনা। মানে জীবন যেন এমন এক অপ্রত্যাশিত প্রাপ্তি যার জন্য আমাদের কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। আবার একে ফিরিয়ে দেওয়ারও তো কোনো উপায় নেই। হ্যাঁ, আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই পড়ে পাওয়া জীবনের উপাদানগুলো কিন্তু আস্ত নয়, সবই খাণ্ডিত। আচ্ছা। যেমন ধরুন, ওই যে কবিতায় বলা হয়েছে, এক ফালি শরীর, ভাঙাচোরা এক টুকরো মন। একদম। আর এর সাথে বোনাস বা ফাউ হিসাবে ছিটে ফোটা বুদ্ধি। ফাউ হিসাবে ছিটে ফোটা বুদ্ধি। মানে জীবনটা যেন একটা সেকেন্ড হ্যান্ড বা বহুবার ব্যবহৃত গ্যাজেট, যা ওই কোনো ইউজার ম্যানুয়াল ছাড়াই হাতে চলে এসেছে। দারুণ একটা উপমা দিয়েছেন। যন্ত্রটা নিজে নিজেই চলছে, মানুষ দিনে দিনে আনমনে বেড়ে উঠছে। কিন্তু এই যন্ত্রের আসল কাজ কি, কিভাবে একে চালনা করতে হবে, সেই প্রশ্নের উত্তর হাতড়াতেই তো জীবনের একটা বড় অংশ কেটে যায়। আসলে এই শব্দ চয়নগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা অনেক। এক ফালি, ভাঙাচোরা, ছিটে ফোটা, এই বিশেষণগুলো খুব সচেতনভাবে মানব সত্তার অসম্পূর্ণতাকে তুলে ধরে। মানে আমরা জন্মগতভাবেই অসম্পূর্ণ। ঠিক বলেছেন। একটা ভাঙাচোরা মন নিয়ে মানুষ সারা জীবন পূর্ণতার খোঁজ করে বেড়ায়। আর মানব জন্মকে কোনো ঐশ্বরিক উদ্দেশ্য দিয়ে মণ্ডিত করার বদলে অত্যন্ত সাধারণ একটা বিষয় হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, প্রায় দুর্ঘটনাবশত প্রাপ্ত একটা বিষয়। এই ভঙ্গিটি মানুষের অস্তিত্বের চিরন্তন দুর্বলতাকে নির্দেশ করে। এই অসম্পূর্ণ শরীর আর মন নিয়েই তো মানুষ পৃথিবীর জটিল সমীকরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই নিজেকে নিয়ে কি করব তা জানা নেই অবস্থা থেকেই কিন্তু পদে পদে হোঁচট খাওয়ার বিষয়টা আসে। তা তো আসবেই। মানে ম্যানুয়াল ছাড়া একটা জটিল যন্ত্র চালাতে গেলে যেমন পদে পদে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে, জীবনের ক্ষেত্রেও বিষয়টা অবিকল এক। একদম ঠিক। উদ্দেশ্যহীন মন আর অসম্পূর্ণ বুদ্ধি নিয়ে যখন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তখন ভেতরে একটা বিশাল এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস তৈরি হয়। হ্যাঁ, অস্তিত্বের সংকট। বিশাল পৃথিবীতে নিজের ভূমিকাটা ঠিক কোথায়, সেটা বুঝে উঠতে না পারার অসহায়তা। আর এই অসহায়তাই মানুষকে এমন কিছু কাজ করতে বাধ্য করে যা সে স্বাভাবিক অবস্থায় করত না। ঠিক, যখন জানা থাকে না এই অস্তিত্বের আসল উদ্দেশ্য কি, তখন তীব্র বিভ্রান্তি তৈরি হয়।
আর এই বিভ্রান্তি থেকেই টিকে থাকার জন্য মানুষ বিভিন্ন শর্টকাট খোঁজে। বা মিথ্যে আশ্রয় বলা যায়। হ্যাঁ, মিথ্যে আশ্রয়। যেহেতু তার নিজস্ব কোনো গাইডলাইন নেই, তাই সে চারপাশের জগৎ থেকে বাঁচার কিছু কৃত্রিম কৌশল ধার করে। আচ্ছা, কবিতায় ঠিক এই জায়গাটাতেই তো ৩টি সম্ভাব্য জীবনযাপনের পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে, তাই না? হ্যাঁ, যেগুলো আসলে সমাজ আর পরিস্থিতির চাপে তৈরি হওয়া মানুষের এক একটা মুখোশ মাত্র। প্রথম মুখোশটার কথা বলা হয়েছে এভাবে: ভালো আছি ভেবে নিয়ে সান্ত্বনা সম্বল করে অন্যকে নকল করে জীবন কাটিয়ে দেব। এটা একটা অদ্ভুত সামাজিক ব্যাধি। মানে মানুষ নিজের স্বকীয়তা খুঁজে না পেয়ে চারপাশে সফল বলে ধরে নেওয়া মানুষদের অন্ধের মতো নকল করতে শুরু করে। ঠিক তাই। সমাজ যখন সামনে একটা নির্দিষ্ট ছাঁচ তৈরি করে দেয়, যেমন পড়াশোনা করো, চাকরি পাও, সংসার করো, হ্যাঁ, তখন মানুষ সেটাকেই একমাত্র পথ বলে ধরে নেয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটা একটা সার্ভাইভাল মেকানিজম। মানুষ নিজেকে বোঝায় যে এই সামাজিক ছাঁচে থাকলেই সে নিরাপদ। কিন্তু অবচেতনে সে জানে এটা একটা আত্মপ্রতারণা। একদম। মৌলিকত্ব বিসর্জন দিয়ে অন্যের ছায়ায় একটা ভণ্ডামিপূর্ণ জীবন কাটাতে বাধ্য হওয়ার এই মনস্তত্ত্ব ভীষণ জটিল। নিজের শূন্যতাকে ঢাকার জন্য অন্যের ধার করা জীবনযাপন করা, এটা তো এক ধরনের মানসিক পঙ্গুত্ব। খুব সত্যি কথা। এরপরে রাস্তাটা আরও একটু গুটিয়ে যাওয়ার বলা হয়েছে। একঘেয়ে সুখের সন্ধানে নিজেকে বিসর্জন দিয়ে অন্যের আঁচলের উষ্ণ আবেশে জীবন কাটিয়ে দেব। এখানে ব্যক্তি পুরোপুরি তার নিজের স্বাধীনতাকে বিসর্জন দিচ্ছে। হ্যাঁ, কোনো ঝুঁকি না নিয়ে অন্যের আশ্রয়ে একটা নিরাপদ জীবন কাটানোর চেষ্টা। এটা অনেকটা শৈশবে ফিরে যাওয়ার মতো, যেখানে দায়িত্ব নেওয়ার কোনো চাপ নেই, শুধু আশ্রয়ের উত্তাপ আছে। আর তৃতীয় রাস্তাটি হল পুরোপুরি ভয় থেকে জন্ম নেওয়া। অন্যায় অবিচারের ভয় থেকে নিজেকে রক্ষার তাগিদে অন্যকে ঢাল করে জীবন কাটিয়ে দেব। মানে পৃথিবীটা নিষ্ঠুর, পদে পদে বিপদ, তাই নিজেকে বাঁচানোর জন্য অন্যকে ঢাল বানানো। হ্যাঁ, এখানে তো একটা স্বার্থপর বাঁচার তাগিদ কাজ করছে। হ্যাঁ, এই তিনটি পন্থাই মূলত মানুষের গভীর পলায়ন বৃত্তি বা এসকেপিজমের উদাহরণ। অনুকরণ করা, অন্যের আশ্রয়ে নিজেকে হারিয়ে ফেলা, অথবা অন্যকে ঢাল বানানো। এগুলোর কোনোটাই প্রকৃত অর্থে স্বাধীনভাবে বেঁচে থাকা নয়। এগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পারিপার্শ্বিক অবস্থার সাথে করা আপোষ। মানে ভেতরের শূন্যতা আর পৃথিবীর নিষ্ঠুরতার মোকাবেলা করতে না পেরে মানুষ এই আত্মরক্ষার পথগুলো বেছে নেয়। ঠিক বলেছেন। নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই বলেই মানুষ অন্যের ছায়া বা ঢালের পেছনে লুকিয়ে বাঁচে। কিন্তু এই ৩টে বিকল্পের পরেই আরেকটা পথের কথা বলা হয়েছে, যা নিয়ে আমার বেশ বড় একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আচ্ছা, কোন জায়গাটা? ওই যে বলা হলো, যখন যেমন তখন তেমন, এইভাবে ভর করে ঘুরে ঘুরে বেড়াবো। হ্যাঁ, মানে অনেক প্রাচ্য দর্শনে, বিশেষ করে জেন বুদ্ধিজম বা আধুনিক মাইন্ডফুলনেসের ধারণায় তো বারবার বলা হয় যে স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়াই শান্তির উপায়। বর্তমান মুহূর্তে বেঁচে থাকার কথা বলছেন। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে গো উইথ দ্য ফ্লো নীতিতে চলাটাকে তো একটা উচ্চ মার্গের আধ্যাত্মিক অবস্থা হিসেবেই দেখা হয়। তাহলে এখানে এই ভাবে ভর করে থাকাকে কেন একটা দায়িত্ব জ্ঞানহীনতার চোখে দেখা হচ্ছে? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আসলে স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়া আর উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়ানোর মধ্যে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। পার্থক্যটা ঠিক কীরকম? ধরুন, প্রকৃত মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে বাঁচার অর্থ হল পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ থাকা, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে শান্ত থাকা। আচ্ছা, কিন্তু এখানে যে যখন যেমন তখন তেমন ভাবের কথা বলা হচ্ছে, সেটা কোনো গভীর দর্শন থেকে আসা প্রশান্তি নয়। ও, বুঝতে পারছি। এটা হলো দায়িত্ব এড়িয়ে চলার মানসিকতা, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে না পারার অক্ষমতাকে একটা ভাবের মোড়কে ঢাকার চেষ্টা মাত্র। মানে নিজস্ব কোনো শিকড় না থাকলে মানুষ পরিস্থিতির দাস হয়ে যায়। একদম। বাতাসের দিকে পাতা যেমন উড়ে যায়, ঠিক তেমন এই উদ্দেশ্যহীন ভেসে বেড়ানোটাকে কোনোভাবেই সচেতন জীবন বলা যায় না। তার মানে অন্যের অনুকরণ করা, অন্যের আশ্রয়ে থাকা বা স্রোতে গা ভাসানো, কোনোটিই যখন ভেতরকার শূন্যতা পূরণ করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের ছিটকে ফোটা বুদ্ধির ওপর ভরসা করতে চায়। হ্যাঁ, সে চায় অঙ্ক কষে হিসেব নিকেশ করে জীবনটাকে একটা সুরক্ষিত ছকে ফেলতে। সে ভাবে মস্তিষ্ক তাকে বাঁচাবে। কিন্তু এখানেই আসে জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গাটা।
ঠিক ওই যে বলা হয়েছে জীবনের সীমারেখা তো জানি না, লাভ কি বৃথা অঙ্ক কোষে, বুদ্ধিকে শানে ঘষে। মানুষের বুদ্ধিবৃত্তিক অহংকারের সবচেয়ে দুর্বল জায়গা হল এই ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ভ্রান্তি। আমাদের আধুনিক সমাজ ব্যবস্থাই তো দাঁড়িয়ে আছে এই ভ্রান্তির ওপর। হ্যাঁ, আমরা ইন্স্যুরেন্স করি, ক্যালেন্ডারে আগামী মাসে শিডিউল বানাই, অবসরের পর কি করব তার নিখুঁত পরিকল্পনা করি। আমরা ভাবি যে এই বুদ্ধি আর হিসেব আমাদের সমস্ত অঘটন থেকে রক্ষা করবে। কিন্তু বাস্তবতার ভিতটাই তো নড়বড়ে। জীবনের আয়ু বা সীমারেখাই তো সম্পূর্ণ অজানা। একদম তাই। যে গল্পের শেষ পৃষ্ঠাটা কবে এবং কিভাবে লেখা হবে তার কোনো ঠিক নেই। সেখানে বসে বসে পাতার পর পাতা নিখুঁত হিসেব কষে আসলে কোনো লাভ হয় না। এটা যেন ওই চালকবিহীন বা সেলফ ড্রাইভিং গাড়িতে বসে থাকার মতো একটা ব্যাপার। দারুণ বলেছেন। মানে গাড়িটা ভীষণ অ্যাব্রোখেব্রো খাদের কিনার ঘেঁষা একটা রাস্তা দিয়ে ছুটে চলেছে, আর ভেতরে বসে থাকা মানুষটা একটা নকল স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে ভাবছে গাড়িটা সেই চালাচ্ছে। হ্যাঁ, সেই ডানে ঘোরাচ্ছে, বাঁয়ে ঘোরাচ্ছে, আর ভাবছে তার বুদ্ধির জোরেই গাড়িটা খাদে পড়ছে না। অথচ ওই স্টিয়ারিংয়ের সাথে চাকার কোনো সংযোগই নেই। এই নকল স্টিয়ারিং ধরে রাখার ভান করাটাই মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং একই সাথে সবচেয়ে বড় কমেডি। তা তো বটেই। কারণ একটু তলিয়ে দেখলেই বোঝা যায় যে বাইরের পৃথিবীর কথা তো বাদই দিলাম, মানুষের নিজের মন আর শরীরের উপরই তার কোনো আধিপত্য নেই। বাবা, সত্যি তো। শরীরের ভেতরে কোটি কোটি কোষের মধ্যে কখন কোনটা বিদ্রোহী হয়ে ক্যান্সার তৈরি করবে, বা ব্রেনের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে কখন কোন অজানা বিষণ্ণতা মনকে গ্রাস করবে, তার কোনো নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই। একদম। যে শরীরের ভেতর আমরা বসবাস করি সেই শরীরটাই তো আমাদের নির্দেশ শোনে না। ঠিক এই কারণেই কবিতায় বলা হচ্ছে যে কোনো মুহূর্তে সামান্য কিছু থেকে বিরাট কিছু হয়ে যেতে পারে, প্রাণনাশের হুমকি তো পদে পদে। হ্যাঁ, মানুষ যতই নিজেকে সুরক্ষিত ভাবার চেষ্টা করুক না কেন, একটা ছোট্ট ভাইরাস বা রাস্তার মোড়ে ঘটা একটা দুর্ঘটনা সব সাজানো হিসেব এক মুহূর্তে উল্টে দিতে পারে। চরম অনিশ্চয়তা আর নিয়ন্ত্রণহীনতার এই উপলব্ধি থেকেই জীবনের একেবারে শেষ হিসেব মেলানোর প্রক্রিয়াটি শুরু হয়। যখন একজন মানুষ বুঝতে পারে যে তার কোনো নিয়ন্ত্রণই ছিল না, তখন সারা জীবন ধরে সে আসলে কি করল, এই প্রশ্নটা খুব বড় হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই শুরু হয় টিকে থাকার সংগ্রাম বনাম মহাশক্তিমান সময়ের কাছে পরাস্ত হওয়ার চূড়ান্ত হিসেব নিকেশ। হ্যাঁ, সারা জীবনের একটা ইনভেন্টরি বা তালিকা করা হচ্ছে। দেখা যাচ্ছে জীবনে অনেক দুর্যোগ থেকে নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। বেঁচে থাকার আদিম তাগিদে দুবেলা পেটে খাবার জোটানো হয়েছে। কত রাত উদ্বেগ আর উৎকণ্ঠায় জেগে কাটানো হয়েছে, কিন্তু একেবারে শেষ বেলায় এসে এক মারাত্মক শূন্যতা কাজ করছে। একটা হাহাকার থেকে প্রশ্ন উঠছে, আমার বলতে কি কিছুই নেই? সময় আমায় দুপায়ে মারিয়ে গিয়েছে, আমার গতি অনেক আগেই থেমে গিয়েছে। আসলে সারা জীবন ধরে সমাজ শেখায় সম্পদ জড়ো করতে। বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সামাজিক পরিচিতি, এসবের পেছনে মানুষ পাগলের মতো ছোটে, ভাবে এগুলোই তার একান্ত নিজস্ব অর্জন। কিন্তু যখন অস্তিত্বের মূল কাঠামোটাই নড়বড়ে, তখন এই সমস্ত জাগতিক অর্জনের মূল্য এক নিমিষেই শূন্য হয়ে যায়। টিকে থাকার জন্য মানুষের এই হাড় ভাঙা সংগ্রাম মহাকালের প্রেক্ষাপটে সম্পূর্ণ অর্থহীন একটা বিন্দুতে পরিণত হয়। কিন্তু এখানেই আমার একটা প্রবল আপত্তি আছে। আচ্ছা, বলুন। এই উপসংহারটা কেমন যেন ভীষণ ডিপ্রেসিং এবং নিহিলিস্টিক বা শূন্যতাবাদী মনে হচ্ছে। কেন মনে হচ্ছে এমনটা? মানে নিজেকে বোকা মনে হওয়া বা লজ্জায় মাথা হেট হয়ে আসার যে কথা বলা হয়েছে, এটা তো নিছকই একজন পরাজিত মানুষের হতাশার বয়ান। আচ্ছা। একজন সাধারণ মানুষ যে সারা জীবন তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি খেটেছে, শেষ বয়সে এসে যদি তাকে বলা হয় যে তারই লড়াইয়ের কোনো মূল্য নেই। হ্যাঁ, বুঝতে পারছি আপনার পয়েন্টটা। এটা তো তার অস্তিত্বকেই অপমান করা। শেষে এসে সবকিছুকে অর্থহীন ভাবার মাঝে তো কোনো উচ্চ মার্গের দর্শন থাকতে পারে না। এটাকে আমরা কেবল এক চরম হতাশা বা ডিপ্রেশন হিসাবে কেন দেখব না? খুব যৌক্তিক একটা প্রশ্ন। কিন্তু ধরুন, হতাশা আর চরম সত্যের উপলব্ধির মধ্যে একটা বিস্তর ফারাক আছে। মানে? হতাশা আসে তখন যখন মানুষ জাগতিক কিছু একটা পাওয়ার আশা করে কিন্তু পায় না, তখন সে ভেঙে পড়ে। কিন্তু এখানে যেটা ঘটছে, মনস্তাত্ত্বিক ভাষায় একে ইগো ডেথ বা অহংকারের মৃত্যু বলা যায়। ইগো ডেথ? হ্যাঁ,
এটা কোনো মানুষের দৈনন্দিন সংগ্রামকে ছোট করে না, বরং সেই লড়াইয়ের পেছনে যে আমি নামক একটা অহংকার লুকিয়ে থাকে তাকে ধ্বংস করে। আচ্ছা, বুঝতে পারছি। সারা জীবন মানুষ যে অহংকার করে, যে আমিকে কেন্দ্র করে সে ভাবে সমস্ত পৃথিবী ঘোরে, সময়ের অসীম বিশালতার সামনে সেই আমিটার মৃত্যু ঘটে। মানে মানুষ বুঝতে পারে যে সে অনন্ত স্রোতে ভেসে থাকা একটা ধূলিকণা মাত্র। একদম। সময় কারো ব্যক্তিগত অহংকারের জন্য অপেক্ষা করে না, সে তার অমোঘ গতিতে সবকিছুকে পদদলিত করে এগিয়ে যায়। আর এই সত্যটা স্বীকার করে নেয়া আমাদের ইগোর জন্য লজ্জার হতে পারে, কষ্টদায়ক হতে পারে। কিন্তু এটা পরাজিত হওয়া নয়, বরং জীবনের শেষ প্রান্তে এসে নিজের ক্ষুদ্রতার বাস্তবতাটুকু প্রথমবার স্বচ্ছভাবে দেখতে পাওয়াই হল পরম জ্ঞান। তার মানে ওই চালকবিহীন গাড়িতে বসে স্টিয়ারিং ধরে রাখার যে মিথ্যে অহংকার এতকাল আমাদের চালাচ্ছিল, সেটা ভেঙে চুরমার হয়ে যাওয়াই হলো এই উপলব্ধির মূল জায়গা। কার করে নেওয়ার জন্য একটা বিরাট মানসিক ধাক্কার প্রয়োজন হয়। এটা মিথ্যে আবরণ খসে পড়ার একটা যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। তাহলে পড়ে পাওয়া 14 আনার মতো এক টুকরো জীবন দিয়ে শুরু হওয়া যাত্রাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা এবার অনেকটা পরিষ্কার। হ্যাঁ, কোনো ম্যানুয়াল না থাকার কারণে ওই অসম্পূর্ণ উপাদানগুলো নিয়েই আমরা সমাজকে অনুকরণ করি, স্রোতে গা ভাসায়, এরপর বুদ্ধি দিয়ে একটা মিথ্যে সান্ত্বনার বলয় তৈরি করি। অথচ নিজের শরীর ও মনের ওপরই আমাদের কোনো আধিপত্য থাকে না। আর দীর্ঘ লড়াইয়ের শেষে এসে এক নগ্ন সত্যের মুখোমুখি হতে হয়। মহাশক্তিমান সময় সমস্ত জাগতিক অহংকারকে দুপায়ে মারিয়ে চলে গেছে। নিজস্ব বা আমার বলতে আসলে কিছুই নেই, পুরোটাই ছিল এক বিশাল মহাজাগতিক স্রোতের ক্ষুদ্র একটা অংশ মাত্র। এই যাত্রাটা মানব অস্তিত্বের এক অমোঘ পরিণতি। মানুষের সমস্ত দম্ভ শেষ পর্যন্ত ওই সময়ের কাছে এসেই ধুলোয় মিশে যায়। একদম। আমাদের আজকের আলোচনা একটা গভীর ভাবনার মোড়ে এসে দাঁড়িয়েছে। শত সংগ্রাম আর আত্মপরিচয়ের অবিরাম খোঁজ সত্ত্বেও সময় শেষ পর্যন্ত আমাদের নিজস্ব অহংকারকে পদদলিত করেই চলে যাবে। তাহলে শ্রোতাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে, এই চরম নিয়ন্ত্রণহীনতাকে মেনে নেওয়ার মধ্যেই কি প্রকৃত স্বাধীনতা লুকিয়ে আছে? খুব সুন্দর একটা চিন্তার জায়গা। নিয়তির সাথে বা সময়ের অসীম শক্তির সাথে এই বৃথা লড়াই না করে ওই চালকবিহীন গাড়ির নকল স্টিয়ারিংটা চিরতরে ছেড়ে দেওয়াই হয়তো সমাধান। হ্যাঁ, নিজের এই ক্ষুদ্র অস্তিত্বকে নিঃশর্তে স্বীকার করে নেওয়ার মাঝেই হয়তো সত্যিকারের মুক্তি নিহিত। এ এক এমন প্রশ্ন যা হয়তো চিরকালই মহাকালের বুকে ভাবনার অবকাশ রেখে যায়। ম্যানুয়াল নেই বলে আক্ষেপ করার বদলে এই না জানাটাকে মেনে নেওয়ার মাঝেই লুকিয়ে থাকতে পারে জীবনের গভীরতম কোনো অর্থ। খুব সত্যি। আজকের এই গভীর দার্শনিক যাত্রা এখানেই শেষ করছে। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে।